আমি তো ভালোবাসি তোকে। পর্ব ৪৮। লেখিকা সালমা চৌধুরী। আমি আছি আপনাদের সাথে নওসিন পারভিন। খাওয়া দাওয়া শেষে ফুপিরা বিদায় নিয়ে চলে গিয়েছেন। পথশিশুদের খাওয়া শেষে আবির নিজেই এগিয়ে দিতে গিয়েছে। এই সুযোগে মেঘ আর তার বন্ধু বান্ধবীরা মিলে আড্ডা দিচ্ছে। তানভীর পাশের টেবিলে বসে ফোন চাপছে আর একটু পরপর মেঘদের দেখছে। পাশে বসাতে ওদের সব কথোপকথনই তানভীরের কানে যাচ্ছে। তানভীর দু একটা কথা বললেও মিনহাজ তেমন কথা বলছে না। দু একবার এদিক সেদিক তাকাতে গিয়ে তানভীরের সঙ্গে চোখাচোখি হয়েছে। তানভীরের গুরুগম্ভীর চেহারা আর ক্রোধিত আঁখি দেখে মিনহাজের দৃষ্টি নামিয়ে নিয়েছে। তানভীরের ভয়ে কিছুই বলতে পারছে না সে। মিনহাজ গিফটের পাশাপাশি মেঘের জন্য একটা ব্রেসলেট এনেছিল, যেটার ঠিক মাঝখানে এম অক্ষর ছিল। মিনহাজ আর মেঘ দুজনের নামের প্রথম অক্ষরই ছিল এম। সেই সুবাদে মেঘের জন্য এটা এনেছে মিনহাজ। মেঘ তেমন কিছু না ভাবলেও মিনহাজ নিজের কথাই ভাববে, কিন্তু তানভীরের ভয়ে প্রথম থেকেই মিনহাজ ছিটিয়ে আছে। আবির আসার পর মিনহাজের স্বাভাবিক নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। আবিরের দেওয়া সুবৃহৎ সারপ্রাইজ, মেঘকে দেওয়া ডায়মন্ডের আংটি, তানভীরের দেওয়া গোল্ডের ব্রেসলেট, ফুপ্পিদের দেওয়া দামি দামি গিফটের ভিড়ে মিনহাজের গিফট কিছুই না। তানভীর কিছুক্ষণ পর নরম স্বরে বলল, তোমরা আর কি খাবে বলো, আনাচ্ছি। মিষ্টিরা সকলেই সমস্বরে বলল, কিছু লাগবে না ভাইয়া, অনেক ধন্যবাদ। তানভীর মৃদু হাসলো, কিছুই বলল না। এই ফাঁকে বন্যাকে খানিক দেখে নিল। বন্যা আজ নেভি ব্লু রঙের একটা মোটামুটি গর্জিয়াস গাউন পরেছে, সাথে গর্জিয়াস গোল্ডেন হিজাব, ঠোঁটে কড়া লিপস্টিক, চোখে গাঢ় কাজল। বন্যা সচরাচর সাজে না, আজ বন্যার এত সাজ দেখে তানভীরের হৃদয়ে ভূমিকম্প শুরু হয়েছিল। বন্যা আসার পর থেকে তানভীর একটু পরপর আর চোখে বন্যাকেই দেখছিল। সবার সামনে সরাসরি তাকাতেও পারছিল না, আবার না তাকিয়েও থাকতে পারছিল না। তানভীরের ভূকম্প এখন অনেকটাই কমে গিয়েছে, তবে মস্তিষ্কের প্রতিটা নিউরন জানান দিচ্ছে তাহার মোহমায়ায় জর্জরিত তানভীরের অন্তরতম অচল। তাহার দৃষ্টি শান্ত হৃদয়ে অশান্তির তোলপাড় চালাচ্ছে। তবুও তানভীর সব কিছু উপেক্ষা করে মায়াভরা সেই গম্ভীর কুয়োতে ঝাঁপিয়ে পড়তে চায়, নিজেকে সংশয় করতে চায়। কিছুক্ষণ পর আবির আসছে। রেস্টুরেন্টের বিল পরিশোধ করে মেঘদের কাছে এসে মিনহাজের তামিমদের দিকে তাকিয়ে সচেতন কণ্ঠে শুধালো, তোমরা কি যেতে পারবে? তামিম উপর নিজ মাথা নেড়ে ভদ্রতার সহিত বলল, জি ভাইয়া, যেতে পারবো। আবির এবার মেঘের পানে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আড্ডা দেওয়া শেষ হলে আসুন, যেতে হবে। আবিরের আপনি সম্বোধনে বন্যা কপাল কুঁচকালো। বন্যা যতবার আবিরকে দেখেছে ততবারই মেঘকে তুই বলে সম্বোধন করতে শুনেছে, আজ হঠাৎ আপনি বলছে। বন্যা ভুল শুনল কি না তাই ভাবছে। মেঘ বান্ধবীদের থেকে বিদায় নিল। তানভীর মেঘের গিফটগুলো নিয়ে সামনে এগিয়ে গিয়েছে। তানভীরের কিছুটা পিছনেই আবিরের থেকে একটু দূরে থেকে মেঘের পেছনে বন্যারা, সবশেষে তামিম আর মিনহাজ। রেস্টুরেন্টের দরজার কাছাকাছি যেতেই মেঘের গাউন থেকে বের হওয়া সুতার সঙ্গে জুতায় স্টোন আটকে গিয়েছে। ড্রেসে টান পড়তেই মেঘের সম্পূর্ণ শরীর সামনের দিকে ঝুঁকে আসে, সেই সঙ্গে মুখ দিয়ে আকস্মাক বেরিয়ে আসে, উফ। শব্দটা আবিরের কানে পৌঁছানোর মাত্রই আবির ঘুরে দীর্ঘ দু কদম এগিয়ে এসে মেঘের দু কাঁধে ধরে উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করা শুরু করে, কি হয়েছে তোর? কোথায় ব্যথা পাইছিস? বন্যা, মিষ্টি, মিনহাজ সবাই একসঙ্গে স্তব্ধ হয়ে গিয়েছে। মেঘের কি হয়েছে তা বুঝে ওঠার আগেই আবির মেঘকে ধরে ফেলেছে। আবির নিজেও বুঝতে পারেনি মেঘের কি হয়েছে। আবিরের চিন্তিত কণ্ঠে একের পর এক প্রশ্নের প্রত্যুত্তরে মেঘ ধীর কণ্ঠে বলল, মনে হয় জুতায় সুতা আটকেছে। এর মধ্যে বন্যা এগিয়ে এসে মেঘের হাত ধরল। আবির সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে পড়েছে। এক মুহূর্ত দেরি না করে জুতাসহ মেঘের পা আবিরের হাঁটুর উপর তুলে দিল। শরীরের ব্যালেন্স হারাতে দিলে মেঘ তাড়াতাড়ি আবিরের মাথায় হাত রাখে। পা উপরে ওঠানোর মেঘও কিছুটা সোজা হয়ে দাঁড়িয়েছে। মিনহাজ, তামিম, মিষ্টি বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির সুশীল হস্তে জুতা থেকে মেঘের ড্রেসের সুতা খুলে দিচ্ছে। তানভীরের এতক্ষণে পেছন ফিরে তাকিয়েছে। সহসা উচ্চস্বরে বলল, কি হয়েছে বনু? আবির বসা অবস্থাতেই বলল, কিছু না, তুই যা। তানভীর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরিস্থিতি স্বাভাবিক দেখে চলে গিয়েছে। আবির মেঘের পা নামিয়ে দাঁড়িয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে শুধালো, শুধু সুতাই আটকে ছিল নাকি পায়েও ব্যথা পেয়েছিস? মেঘ আস্তে করে বলল, পায়ে ব্যথা পায়নি। সত্যি তো? হ্যাঁ। আবির দাঁতে দাঁত চেপে অতি ধীরে কণ্ঠে বলল, দেখে শুনে হাঁটবি তো নাকি? আর একটু হলেই মাথায় লাগতো।
বন্যা অবাক চোখে আবিরকে দেখছে। আবিরের হাঁটুতে ময়লা লেগে আছে, অথচ সেদিকে তার বিন্দুমাত্র মনোযোগ নেই। বন্যার সঙ্গে মেঘও আশ্চর্য নয়নে আবিরকে দেখছে। এতগুলো চোখ অবাক দৃষ্টিতে আবিরকে দেখছে, তা বুঝতে পেরে আবির চোখ নামিয়ে মৃদুস্বরে বলল, হাঁটতে পারবি? পারবো। মেঘ আবারও ডাকলো, আবির ভাই। আপনার চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে। কোনো ব্যাপার না। মেঘের হাতের পার্টস ফুড আবিরের দেওয়া আংটি খালি বক্স আবির নিজের হাতেই নিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ড্রেসটা একটু উঠিয়ে হাঁটিস। মেঘও আবিরের কথা মতো দু হাতে ড্রেসটা হালকা উঠিয়ে পা বাড়ালো। আবির সামনের দিকে থাকা সত্ত্বেও দৃষ্টি তার পেছনে। মেঘের হাঁটতে সমস্যা হচ্ছে কিনা, জুতায় সুতা আটকাচ্ছে কিনা তাই দেখছে। আবির উদ্গিম্ন কণ্ঠে আবারও শোধালো, ব্যথা পাচ্ছিস না তো? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না। বন্যা প্রখর নেত্রে আবিরকে পরখ করছে। তামিম মিনহাজকে উদ্দেশ্য করে বিড়বিড় করে বলল, কিছু কি বুঝতে পারছিস? তানভীর চোখের ইশারায় প্রশ্ন করলো, কি? মেঘের যে কোনো সমস্যায় এগিয়ে যাওয়াই কথা তোর, অথচ তুই বোঝার আগেই আরেকজন দায়িত্ব পালন করে ফেলছে। মিনহাজ তামিমের দিকে তাকিয়ে ভ্রু গুটালো। তামিমের কথা তার ভালো লাগেনি, তাই বুঝলো। নিচে আসতেই আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই দাঁড়া এখানে, আমি বাইকটা নিয়ে আসছি। আবির যেতেই বন্যা মেঘের কাছে এসে উত্তেজিত কণ্ঠে বলল, বেবি, আই এম এ শকড। মেঘ চোখ ঘুরিয়ে বন্যার দিকে তাকিয়ে লাজুক হাসলো। বন্যা পুনরায় বলল, আমার কিন্তু আবির ভাইয়ার উপর সন্দেহ হচ্ছে, তোর হচ্ছে না? মেঘ মুচকি হেসে বলল, সন্দেহ আমি বেশ কিছুদিন যাবতই করছি, কিন্তু কিছুই বুঝতে পারছি না। কারণ ওনার আচরণ কেমন জানি, একদম অদ্ভুত। এই যে দেখলি এত যত্ন নিচ্ছে, একটু পরেই দেখে যাবি রেগে গিয়েছে, রাগে যা তা বলছে। বন্যার উত্তেজিত চেহারায় চিন্তার ছাপ পড়ে গিয়েছে। চিন্তিত কণ্ঠে বলল, থাক, এত ভাবিস না। দোয়া করি উনি অদ্ভুত হলেও বহুরূপী যেন না হয়। মেঘ ভ্রুকুচকে বন্যার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, বহুরূপী মানে? মানে বুঝতে হবে না বেবি, আমি চাই তোর ওনার মনে তুই না থাকলেও অন্য কোনো নারীর অস্তিত্ব যেন না থাকে। মেঘ ঠোঁট বেঁকিয়ে ভেঙচি কেটে বলল, অন্য নারীর অস্তিত্ব থাকলেও আমি চিরতরে সেই অস্তিত্ব মুছে দিব। উনি আমার মানে আমারই, উনি আমার প্রথম এবং একমাত্র ভালোবাসা। ওনাকে এত সহজে ছাড়ছি না। বাস্তব জীবনে ওনাকে না পেলে মরে পেতনি হয়ে ওনাকে মেরে ফেলবো, তারপর ভূত আর পেতনি মিলে সংসার করব। তবুও ওনাকেই আমার লাগবে। বন্যা হাসতে হাসতে বলল, তোদের সংসারে আমার দাওয়াত দিবি না? কেন দিব না? তুই আমার একমাত্র বেষ্টু বলে কথা। তোকেও মেরে আমাদের কাছে নিয়ে যাব, চিন্তা করিস না। বন্যা মেঘের বাহুতে আস্তে করে থাপ্পড় দিয়ে বলল, পাগলি একটা। মেঘ হঠাৎই বন্যার দিকে কেমন করে তাকালো। বন্যা আস্তে করে বলল, কি হয়েছে? আবির ভাই আমার প্রেমে পাগল হবে কবে? কেন? আমি তো অলরেডি পাগল হয়ে গিয়েছি। আবির ভাই পাগল হলেই পাবনা গিয়ে সংসারটা শুরু করব। বন্যা হাসতে হাসতে ক্লান্ত হয়ে পড়েছে। মুখে হাসি রেখেই বলল, আল্লাহ আমায় বাঁচাও। বিয়ের খবর নাই, এদিকে কোথায় সংসার করবে তা ভেবে ফেলেছে। মিনহাজ মিস্টাররা মেঘদের একটু পেছনে ছিল। বন্যার এত হাসি দেখে মিনহাজ বিরক্তি স্বরে বলল, এত হাসছিস কেন? ভাল লাগছে তাই হাসছি। তোর কোনো সমস্যা? হ্যাঁ, আমার কানে লাগছে। তাহলে কানে আঙুল দিয়ে রাখ। মিনহাজের রাগ আরও বেড়ে গিয়েছে। এদিকে মেঘের প্রতি আবিরের কেয়ার, অন্যদিকে বন্যার হাসিতে মিনহাজ রীতিমতো রাগে কটমট করছে। এর মধ্যে আবির আর তানভীর দুজনেই হাজির হলো। আবির তানভীরের উদ্দেশ্যে বলল, তুই ওদের বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবি, আমি মেঘকে নিয়ে বাসায় যাচ্ছি। আচ্ছা ভাইয়া। আবির মেঘের দিকে তাকিয়েই বলল, তোর পার্টস গাড়িতে রেখে আসি, আর ফোন আবার পকেটে লাগলে বলিস। চল এখন। মেঘ বাইক পর্যন্ত যেতেই আবির বাইক থেকে একটা হেলমেট নিয়ে প্রতিদিনের মতোই মেঘকে পরিয়ে দিচ্ছে। বন্যা এসব ঘটনা দেখে অভ্যস্ত, কিন্তু মিষ্টিরা প্রথমবার দেখছে। এতদিন শুধু মেঘের মুখেই আবিরের প্রশংসা শুনে আসছে, আজ তার খানিকটা নিজের চোখে দেখছে। মেঘ বাইকে বসার পর আবির কয়েকবার পেছনে ঘুরে মেঘের ড্রেস ঠিক করে দিয়েছে, যাতে জুতা বা বাইকে কোনোভাবে না আটকায়। আবির মেঘকে নিয়ে চলে গিয়েছে। তানভীর তামিমদের উদ্দেশ্যে বলল, তোদের রিক্সা ঠিক করে দিয়েছি, যাও। তোমাদের রিক্সা ঠিক করে দিয়েছি, যাও। বন্যাদের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমরা গাড়িতে বসো। ওরা কিছু বলতে গেলে বন্যা চোখের ইশারা দিল। সন্ধ্যার পর পর হয়ে গিয়েছে। এই অবস্থায় তানভীর নিজেই ওদের এগিয়ে দিয়ে আসতো। তারই উপর আবিরও বলে গিয়েছে, এখন মিষ্টিরা কিছুই বললে তানভীরের ধমক শুনতে হবে, তাই বন্যা ওদের আটকেছে। মিষ্টিরা দুজনকে নামিয়ে তানভীর বন্যাকে নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর তানভীর একটু ভেবে প্রশ্ন করলো, ফুচকা খাবে? না। কেন?
তোমার না ফুচকা প্রিয়? অনেক খেয়ে ফেলেছি, পেটে জায়গা নেই। তানভীর হেসে বলল, ফুচকার জন্য পেটে নয় মনে জায়গা দরকার। তানভীর রাস্তার পাশে গাড়ি সাইড করে নামলো। তানভীরের দেখা দেখি বন্যাও নেমেছে। বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, আমি এখন সত্যিই ফুচকা খেতে পারবো না। সমস্যা নেই, একটু হাঁটবে, যখন খেতে ইচ্ছে করে খেয়ে তারপর যাব। বন্যা মাথা নিচু করে গম্ভীর কণ্ঠে বলল, এটা ঠিক না। ঠিক বেঠিক আমি কম বুঝি। বন্যা তীক্ষ্ণ দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। মেঘরা এক একটা ভাই বোন ঘাড়তারাই সেরা একেবারে। ওরা যা বলবে তাই করবে। বন্যা হাল ছাড়লো না, অন্তত নমনীয় স্বরে বলল, রাত হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। তানভীর আর চোখে তাকিয়ে তপ্ত স্বরে বলল, এই মেয়ে, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? না তেমন না, কিন্তু। তাহলে কিন্তু কিসের? তোমার বাসায় মানুষ জানে তুমি কোথায় গিয়েছো, আর আমি তোমাকে এগিয়ে দিয়ে যাব সেটাও জানে, তারপরও এত টেনশন কিসের তোমার? এমনি। আশেপাশে মানুষের ভিড়ে তানভীর হাঁটছে, সঙ্গে বন্যাও হাঁটছে। কিছুটা সামনে যেতেই দুটো ছেলে তানভীরকে সালাম দিল। তানভীর সালাম উত্তর দিতেই দুজনের মধ্যে একজন মুচকি হেসে শুধালো, ভাই, উনি কি ভাবি নাকি? তানভীর সহসা বন্যার দিকে তাকালো। বন্যা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তানভীরের দিকে। তানভীর ছেলেগুলোর দিকে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভেঁচিয়ে ধমকের স্বরে বলল, কখন কি প্রশ্ন করতে হয় তোরা এটাও জানিস না? যা এখান থেকে। ছেলে দুটো সরি বলে মাথা নিচু করে চলে গিয়েছে। তানভীর বন্যার দিকে না তাকিয়েই বলল, ডোন্ট মাইন্ড প্লিজ। বন্যা শক্ত কণ্ঠে বলল, আমি বাসায় যাব। কেন? ভালো লাগছে না? ওহ, ওহ মানে? তোমার যখন ভালো লাগবে তখন ফুচকা খাবে, তারপর বাসায় যাবে। বন্যার আগে বলল, আজব, আমি বললাম তো আমার ভালো লাগছে না। তানভীরও এবার রাগী স্বরে প্রশ্ন করলো, তো আমি কি করব? নদীতে ফেলে দিয়ে আসবো? মানে? তানভীরের হঠাৎ আবিরের বলা কথা মনে পড়েছে। রাগ উঠলেও বন্যাকে রাগ দেখানো ঠিক হবে না। তানভীর কপাল গুটিয়ে বলল, মন খারাপ করে বাসায় গেলে সবাই ভাববে আমরা তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। সত্যিই কি তাই? কেউ কিছু ভাববে না। তানভীর মৃদু স্বরে শুধালো, ছেলেগুলোর কথায় মাইন্ড করেছো? না তো। তো এমনি চলে যাব। তানভীর নিজের রাগ আর নিয়ন্ত্রণ করতে পারছে না, রেগে বলল, তোমার সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। চলো তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। আর কখনো এমন কাজ করব না। তানভীরের প্রবল রাগ বুঝতে পেরে বন্যা শান্ত হয়ে গিয়েছে। কোমল কণ্ঠে বলল, আমি ফুচকা খেয়ে যাব। খেতে হবে না ফুচকা, মনের বিরুদ্ধে কোনো কাজ করতে হবে না, চলো। আমার খেতে ইচ্ছে করছে। তানভীর তীব্র আক্রোশ কণ্ঠে ঢেলে বলল, ঠিক আছে, খেয়ে আসো, আমি গাড়িতে আছি। বন্যা মৃদু স্বরে বলল, আমার একা থাকতে ভয় লাগছে। তানভীর এবার বিরক্ত হয়ে বন্যার দিকে তাকালো। বন্যার মায়াবী দৃষ্টি চোখে পড়তেই তানভীরের অভিব্যক্তি বদলে গেল। স্বাভাবিক কণ্ঠে বলল, এখানেই বসো, আমি অর্ডার দিয়ে আসছি। তানভীর চেয়েছিল রাতের শীতল পরিবেশে বন্যার সাথে একাকিত্বে কিছু সময় কাটাবে। তানভীরের ভেতর জুড়ে সর্বদা বন্যায় ঘুরপাক খায়। বিকেল থেকে বন্যাকে দেখার, একান্তেই কথা বলার তীব্র ইচ্ছে জেগেছিল তানভীরের মনে, তাই ফুচকার কথা বলে নিয়ে আসছিল। ফুচকা খেয়ে কিছুক্ষণ বসে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বন্যার বাসার সবার জন্য আবির রেস্টুরেন্ট থেকে খাবার পার্সেল করে দিয়েছে। তারপরও বন্যা ওর বোনের জন্য ফুচকা নিয়েছে। এদিকে আবির মেঘকে বাসার কাছ পর্যন্ত নামিয়ে দিয়েছে। মেঘ নেমে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, আপনার আংটিটা দেখি কই? আংটিটা দিয়ে দিই? কেন? আমার আংটি লাগবে না, আপনার জিনিস আপনার কাছে রেখে দিন। কেন? আবার কি হয়েছে? মেঘ মনে মনে আওড়ালো, দামি গিফট দিয়ে আমি কি করব, আপনি যদি আমার না হন? মেঘের নীরবতা বুঝতে পেরে আবির রাগান্বিত কণ্ঠে বলল, আংটি যদি হাত থেকে খুলিস তাহলে খবর আছে, বাসায় যা। খুললে কি করবেন? সেটা এখন কেন বলবো, খুললে বুঝবো। মেঘ ডান হাত দিয়ে একটানে অনামিকা আঙুল থেকে আংটি খুলে হাতের তালুতে নিতে আবিরের সামনে ধরে বলল, এই নিন। আবির আংটিটা হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, তোর এই আংটির প্রয়োজন নেই? না। ফেলে দিলে আফসোস থাকবে না তো? আবির বাইকে বসে আংটি ফেলে দেওয়ার জন্য হাত তোলা মাত্রই মেঘ দু হাতে আবিরের হাত আঁকড়ে ধরে বলল, প্লিজ ফেলবেন না, আমি পরবো, আমায় দিন। তুই যেহেতু পড়তে চাস না, থাক, বাদ দে। অপছন্দের জিনিস না পড়াই ভালো। মেঘ আবিরের হাত আরও শক্ত করে ধরে বলল, আমি কখন বললাম অপছন্দের জিনিস? আমার আংটি আমায় দিন। দুদিন পর পর খুলে ফেলার থেকে ভালো আমি এনেছি, আমি ফেলে দিই। মেঘ তপ্ত স্বরে বলল, আর ফেলবো না, সত্যি তো? সত্যি।
আবির আংটিটা হাতে নিয়ে 1 সেকেন্ডে দেরি না করে মেঘের বাম হাতের অনামিকা আঙুলে পরিয়ে দিয়েছে। মেঘের হৃদস্পন্দন সঙ্গে সঙ্গে জোরালো হয়ে গিয়েছে। মেঘের নিস্তব্ধ আঁখি যুগল স্তব্ধ হয়ে আছে হাতের অনামিকা আঙুলে। আকস্মাৎ বিপুল চোখে তাকালো আবিরের দিকে। আবির নিরুদ্বেগ ভঙ্গিতে পকেট থেকে মেঘের ফোন বের করছে। ফোন মেঘের দিকে এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, বাসায় যা। আবির চলে গিয়েছে, কিন্তু মেঘের পা থেমে আছে। আঙুলের দিকে তাকাতেই আবির ভাইয়ের আংটি পরানোর দৃশ্য চোখের সামনে ভেসে উঠেছে, আর প্রতিবারই গা শিউরে উঠেছে। রেস্টুরেন্টের ডায়মন্ডের আংটি দেখে এক মুহূর্তের জন্য মেঘের মনে অদম্য ইচ্ছে জেগেছিল আবির ভাইয়ের হাত থেকে আংটিটা পরবে, কিন্তু ফুপ্পিরা, তানভীর ভাইয়া, বন্যারা সবার সামনে নিজের ম্যাচুরিটির প্রমাণ দিতে নিজের আংটি পরে নিয়েছিল। অথচ মেঘের সুপ্ত ইচ্ছে কোনোভাবে পূরণ হয়েই রয়ে গিয়েছিল। এদিকে রুমে ঢুকেই মিনহাজ লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়েছে। তামিম হাত মুখ ধুয়ে রুমে এসে মিনহাজের এই অবস্থা দেখে প্রশ্ন করে, কী রে, তোর আবার কী হয়েছে? ভালো লাগছে না? ভালো না লাগাটাই স্বাভাবিক। মিনহাজ রাগান্বিত দৃষ্টিতে তামিমের দিকে তাকিয়ে আছে। তামিম কিছুক্ষণ নীরব থেকে আবারও বলল, আমার সাথে রাগ দেখালে কি হবে? তুই নিজেই সব দেখে আসছিস। মেঘ যদি রাজকুমারী হয় তাহলে মেঘের আবির ভাই রাজকুমার। ওদের ব্যাপার স্যাপারই আলাদা লেভেলের। মেঘ আমাদের সাথে সিম্পলভাবে মিশে বলে এই না তারা আমাদের মতো সাধারণ। আজ তানভীর ভাইয়া আর আবির ভাইয়ার ইনডাইরেক্টলি তাদের অবস্থান বুঝিয়ে দিয়েছেন। সম্পূর্ণ রেস্টুরেন্ট বুকিং করে আনলিমিটেড খাবার, ডায়মন্ড, গোল্ডেন গিফট ভিড়ে তো আমাদের অবস্থান ঠিক কোথায় বুঝতে পারছিস? মিনাজ চোখ নামিয়ে ধীর কণ্ঠে বলল, আমি মেঘকে পছন্দ করি। তুই পছন্দ করিস, কিন্তু আমার মনে হয়েছে আবির ভাইয়া মেঘকে ভালোবাসে। মেঘের প্রতি ওনার কনসার্ন দেখছিস? মেঘ উফ করতে দেরি হয়েছে, কিন্তু ওনার অ্যাকশান নিতে দেরি হয়নি। তাছাড়া খাওয়ার সময় দেখেছিস মেঘকে নিজের হাতে খাবার পরিবেশন করে দিচ্ছিল। তাছাড়া মেঘ চাওয়ার আগেই সব হাজির। ওদের সাথে আমরা নিজেদের ভাবতেই পারবো না। বন্যা মধ্যবিত্ত ঘরের মেয়ে হয়েই আমাদের রিজেক্ট করতে একবারও ভাবেনি। আর তুই মেঘকে নিয়ে ভাবছিস? তোর কপালে শনি আছে। শনি থাকলেও আমি এর শেষ দেখে ছাড়বো। শালা নিজেও মরবি, আমাকেও মারবি। আজ মেঘ ভার্সিটিতে আসার পর থেকে মিষ্টিরা মেঘকে রাগাচ্ছে। মিষ্টি আবির ভাইয়ের লুক আর ব্যবহারের উপর ক্রাশ খাইছে। একথা বলা মাত্র মেঘ তেলে বেগুনে জ্বলে উঠেছে। মিনাজও সেই সঙ্গে বলেছে, মিষ্টি তোর পছন্দ হলে প্রেম করতে পারিস। মেঘ রাগে গজগজ করতে করতে বলল, তোর মাথাটা আগে ফাটিয়ে তারপর মিষ্টির মাথাটা ফাটাবো বলে দিলাম। মিনহাজ হেসে বলল, বললেই হলো, তুই বারণ করার কি? মিষ্টি তুই এগিয়ে যা, আমি তোর পাশে আছি। মেঘ মিষ্টির হাত থেকে মিষ্টির সানগ্লাসটা এক টানে নিয়ে নিজের চোখে দিয়ে গলা খাকানি দিয়ে ভাব নিয়ে বলল, আমি কিন্তু আবির ভাইয়ের হবু বউ। মানে আবির ভাই আমায় আংটি পরিয়ে দিয়েছেন, তাহলে আমি কি ওনার হবু বউ হব না? মিনহাজ কপাল কুঁচকে তাকিয়ে আছে। তামিম হাসতে হাসতে বলল, নিশ্চিত রাতে স্বপ্ন দেখছিস। কাল আমাদের সামনে নিজের হাতে নিজেই আংটি পরলি, এখন আসছিস ভাব নিতে? মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, ভাব কেন নিব? উনি বাসার সামনে গিয়ে আংটি নিজের হাতে পরিয়ে দিয়েছেন। ওরা কেউই বিশ্বাস করছে না। বন্যা মেঘের ভাবভঙ্গি দেখে আস্তে করে বলল, সত্যি পড়াইছে? মেঘ উচ্চস্বরে চেঁচিয়ে বলল, 100% সত্যি। মিনহাজ বিরক্তি স্বরে বলল, কোন হাতে পড়াইছে? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, বাম হাতে। মিনহাজ মাথা নিচু করে মাটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎই হাসতে হাসতে বলল, বাম হাতে আংটি পরালে বিয়ে হয় না। মেঘ ভেমচি কেটে বলল, আমায় এত কিছু বুঝাতে হবে না। বিয়ে হয়েছে মানে হয়েছে, তোদের মানতে হবে না, আমি মানলেই হলো। তামিম বিড়বিড় করে বলল, তোর মাথা পুরো গিয়েছে। মেঘদের দিনকাল ভালোই যাচ্ছে, কিন্তু আবিরের ক্রোধ কোনো মতেই কমছে না। আশেপাশে সব খোঁজ নিয়েছে, মেঘকে পার্সেলটা কে দিয়েছে তার কোনো খবর পাচ্ছে না। শুক্রবার সন্ধ্যার পর আবির ছাদের সোফায় হেলান দিয়ে বসেছিল। তানভীর আবিরকে সারা বাড়ি খুঁজে অবশেষে ছাদে আসছে। আবিরের রাগান্বিত মুখবিবরণ দেখে মোলায়েম কণ্ঠে শোধালো, কি হয়েছে ভাইয়া? আজ আড্ডা দিতে যাওনি? না, ভালো লাগছে না। কেন ভাইয়া? আবির ভারী কণ্ঠে বলল, ওরে পার্সেলটা কে পাঠাইছে এখনও জানতে পারলাম না। তোর বোনকে যতবার জিজ্ঞেস করি ও কেমন যেন উল্টা পাল্টা উত্তর দেয়, ভালো লাগছে না আমার। তানভীর এক পা করে পেছাতে লাগলো। তানভীরের ভাব দেখে আবির থমথমে কণ্ঠে প্রশ্ন করে, তোর আবার কি হয়েছে? তানভীর আবিরের থেকে 8 থেকে 10 হাত দূরে গিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আসলে পার্সেলটা আমিই পাঠিয়েছিলাম। কি বলে আবির দাঁড়াতেই তানভীর দৌড়াতে শুরু করে। তানভীরের পেছনে আবিরও ছুটছে।
তানভীর দৌড়াতে দৌড়াতে নিচে আসছে। এদিকে সোফায় বাড়ির মহিলারা সহ মিম আদি বসেছিল। তানভীরকে দৌড়ে নামতে দেখে সবাই আতঙ্কিত হয়ে গিয়েছে। তানভীরের পেছনে আবিরকে দেখে সহসা বসা থেকে দাঁড়িয়ে পড়েছে। তানভীর সোজা মেন গেট পর্যন্ত চলে গিয়েছে। দরজা খোলার চেষ্টা করছে যেন বাসা থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু দরজা খোলার আগেই আবির চলে আসছে। আবির তানভীরের পিঠে 2 থেকে 3টা থাপ্পড় মেরেছে। তানভীর সঙ্গে সঙ্গে বসে পড়েছে। যতটা ব্যথা পেয়েছে তার থেকেও বেশি চিৎকার করছে, আল্লাহ আমি শেষ। হালিমা খান, মালিয়া খান দুজনেই ছুটে এসে উত্তেজিত কণ্ঠে শুধালো, এই কি হয়েছে তোদের? তানভীরকে মারতেছিস কেন? মেঘ মিমরাও ছুটে আসছে। মেঘ গম্ভীর কণ্ঠে বলল, ভাইয়াকে এভাবে মারছেন কেন? ব্যথা পাচ্ছে না? আবির ঠাট্টার স্বরে বলল, আহা গো, আসছে তাহার দরদি বোন। তোর ভাই যে অপরাধ করেছে তার জন্য ওরে সারাদিন পেটানো দরকার। কি করেছে তোকে বলা যাবে না। হালিমা খান করুণ কণ্ঠে বললেন, তানভীর কি করেছে? খুব বড় অপরাধ করে ফেলেছেন। মামনির করুণ স্বর শুনে আবির তানভীরকে ছেড়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমাদের কাছে কিছুই না, কিন্তু আমার কাছে অনেক কিছু। হালিমা খান তানভীরকে উদ্দেশ্য করে বললেন, কি রে, কি করেছিস তুই? তানভীর দাঁড়িয়ে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, তেমন কিছুই না, ভাইয়ার কলিজায় হাত দিয়েছিলাম। বলেই তানভীর রুমের দিকে ছুটে গিয়েছে। আবির নিচে দাঁড়িয়ে রাগান্বিত কণ্ঠে বলল, রুম থেকে বের হইস শুধু, তোর খবর আছে। মালিয়া খান সচেতন কণ্ঠে বললেন, আবির কি হচ্ছে সব? কিছু না। তানভীরের পেছনে লাগছিস কেন? আবির ভারী কণ্ঠে বলল, আমি ওর পেছনে লাগি নাই আম্মু, ও আমার পেছনে লাগছে। আর আমাদের 2 ভাইয়ের মধ্যে তোমরা ঢুইকো না প্লিজ। ঠিক আছে, ঢুকলাম না, তোদের যা মন চাই কর, ধন্যবাদ। আবির নিজের রুমে চলে গিয়েছে। তানভীর কিছুক্ষণ পর রুম থেকে বের হয়েছে। বেলকনিতে মেঘকে পেয়ে ধীর কণ্ঠে শুধালো, ভাইয়া কোথায় রে? রুমে। কেন? একটু দেখা করে আসি। ভাইয়া তুমি যাইও না, আবির ভাই তোমাকে মারবে। আরে না, কিছু করবে না। মেঘ বিড়বিড় করে বলল, যাও মায়েরই খাও, মার খাওয়ার শখ লাগছে যখন খেয়ে আসো। তানভীর হেসে চলে গিয়েছে। আবির দরজা থেকে গলা পর্যন্ত ঢুকিয়ে ডাকলো, ভাইয়া। আবির বই পড়ছে। তানভীর আবারও ডাকলো, ও ভাইয়া। কি হয়েছে? আসবো? কেন? একটু আসি। আয়। তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার সাথে রাগ করার মতো আমি কিছুই করিনি। আবির গুরুতর কণ্ঠে বলল, পার্সেলের টেনশনে আমার মাথা পুরো নষ্ট হয়ে গিয়েছে। 10 থেকে 12 দিন ধরে তন্ন তন্ন করে মানুষটাকে খুঁজছি, আর তুই রিল্যাক্সে বসে আছিস। তুমি আমায় বলতা, জানিস তো আমার কাউকে দুশ্চিন্তায় ফেলতে ভালো লাগে না। আচ্ছা সরি, আমি ভাবছি তুমি পার্সেলের বিষয় ভুলে গিয়েছো। তোর বোনকে ঘিরে সামান্যতম বিষয়ও আমি ভুলতে পারি না। এত যত্ন, এত ভালোবাসায় থাকা সত্ত্বেও রাগ দেখাও কেন? দিনের পর দিন দুজনের গাল ফুলিয়ে রাখো কেন? আর ওই দিন পার্সেল পাঠাইছিলাম বলেই তো বনুতে এত সুন্দর সারপ্রাইজ দিয়েছো। আবির হঠাৎই সিক্ত আঁখিতে তাকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আমার খুব ভয় হয়। ওকে হারানোর ভয় সর্বক্ষণ আমার মনে ঘুরপাক খায়। কি করি না করি নিজেই বুঝি না। তানভীর শান্ত স্বরে বলল, টেনশন করো না, ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকবে। মেঘ দরজায় দাঁড়িয়ে মৃদু হেসে বলল, আসবো? তানভীর আবিরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমার বোন এখন এই রুমে আসতে অনুমতি দিচ্ছে, অথচ কয়দিন পরে তোমাকে এই রুম থেকে বের করে দিবে। ভাবতেই ভাল লাগছে। এতক্ষণে আবিরের মুখে হাসি ফুটলো। ঠোঁটে হাসি রেখে মেঘকে বলল, আসেন। মেঘ রুমে ঢুকে ভ্রু কুঁচকে শুধালো, আপনাদের 2 ভাইয়ের মান অভিমান ভাঙছে? তানভীর উত্তেজিত কণ্ঠে বলল, আমরা 2 ভাই কখনো অভিমান করি না। মেঘ কপাল গুটিয়ে রাগী স্বরে বলল, খুঁটা দিলা? তানভীর থমথমে কণ্ঠে বলল, ছি, আমার বোনকে আমি খুঁটা দিতে পারি? মেঘ শীতল কণ্ঠে জানালো, আমি কিন্তু যার তার সাথে অভিমান করি না, যে আমার সাথে উল্টাপাল্টা আচরণ করে তার সাথেই অভিমান করি। তানভীর হেসে বলল, তোর অভিমান নিয়ে আমি কিছু বলি না, আর বলবো না। তোর ইচ্ছে হলে 24 ঘন্টা অভিমান করে বসে থাকবি, আর মানুষ তোর অভিমান ভাঙাবে। আবির গম্ভীর মুখ করে তানভীরকে উদ্দেশ্য করে বলল, আজ অভিমান করতে পারি না বলে কারোর কাছে পাত্তা পাই না। তানভীর রাজবাড়ি কণ্ঠে বলল, হয়েছে, তোমার আর অভিমান করতে হবে না। এক একজনের ঢং দেখলে বাঁচি না। 2 দিন পর আবির মেঘকে পার্সেলটা দিয়েছে। পার্সেল দেওয়ার মেঘ সরু নেত্রে তাকিয়ে প্রশ্ন করলো, পার্সেল দিয়ে দিচ্ছেন যে, কে পাঠাইছে তা জেনে তোর কাজ কি? নিয়ে নিলে নিয়ে নেন, না নিলে নাই। মেঘ পার্সেল নিয়ে রুমে চলে গেছে। পার্সেলের বই, চকলেট, ছোট ছোট গিফটে ভরা একটা বক্স ছিল। 1 সপ্তাহ কেটে গিয়েছে। আজ মেঘের মনটা খারাপ।
ক্লাসে আসতে একটু দেরি হয়ে গিয়েছে, তাই বন্যার সাথে বসতেও পারেনি। একা একা মন খারাপ করে ক্লাস শেষ করে বেরিয়েছে। সেমিনার বন্যা আর মিষ্টির সঙ্গে হাঁটছিল। আচমকা মিনহাজ পেছন থেকে মেঘের মাথায় গাঁটটা দিয়ে বলল, এই পচা মেয়ে। মেঘ মাথায় হাত বুলিয়ে পেছনে তাকাতেই মিনহাজের প্রখর তপ্ত স্বরে বলল, তুই আমায় ব্লক দিচ্ছিস কেন? মেঘের এমনিতেই মেজাজ খারাপ, তার উপর মিনহাজের উল্টাপাল্টা কথা শুনে মেঘের মেজাজ আরও বেশি খারাপ হচ্ছে। মেঘ অদম্য কণ্ঠে বলল, আমি তোকে ব্লক দিব কেন, আর কোথায় থেকেই বা দিব? তুই আমাকে ফেসবুকে ব্লক দিছিস। দূর, আমি ব্লক দিইনি, জানাস না আমায়, এমনিতেই মন ভালো না। তুই ব্লক দিছিস, বিশ্বাস না করলে চেক কর। ইস, আমি গত 2 দিন যাবৎ ফেসবুকে ঢুকি না, তোকে ব্লক কিভাবে দিব? আমি গতকাল রাতে তোকে মেসেজ দিচ্ছি, তার কিছুক্ষণ পর দেখি তুই আমায় ব্লক মারছিস। বাজে কথা বলিস না মিনহাজ, তুই তোর ফোন বের কর, ব্লক লিস্ট চেক কর, তাহলেই হবে। মেঘ ফোন বের করে বন্যার দিকে সাইডে চলে গিয়েছে। মন খারাপ থাকলেও কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, সেখানে হাঙ্গামা করা তো দূরের বিষয়। বন্যা ফেসবুকে ঢুকেই মেঘের ব্লক লিস্টে ঢুকলো। ব্লক লিস্টের প্রথম আইডি মিনহাজের। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল, মেঘ সত্যি সত্যি মিনহাজকে ব্লক দেওয়া? মেঘ বিরক্তির স্বরে বলল, আমি কাল ফেসবুকে ঢুকিই নাই। বন্যা এবার শান্ত স্বরে প্রশ্ন করলো, মিনহাজ কিছু হয়েছে, পুরো ঘটনা বল। মিনহাজ বলা শুরু করলো, মেঘে মাঝে মাঝে আমি মেসেজ দিই, ওর মন চাইলে রিপ্লাই করে, না মন চাইলে করে না। 2 দিন ভার্সিটি বন্ধ ছিল, ভাবলাম একটু স্মরণ করি। গত পরশু দিন মেসেজ দিচ্ছি, নেটে আসেনি। গতকাল মজার ছলে মেসেজ দিলাম, বেবি আই মিস ইউ। তারপর নেট থেকে বেরিয়ে খেতে গেছি, খেয়ে এসে নেটে ঢুকতেই দেখি মেঘের আইডি থেকে ব্লক দেওয়া। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জানালো, আমি নেটে ঢুকিও নি, আর এমন কোনো মেসেজ দিও নি। বন্যা একটু ভেবে প্রশ্ন করলো, তোর আইডির পাসওয়ার্ড কেউ জানে? না তো, কে জানবে? তোর আইডি কে খুলে দিয়েছিল? মেঘ সহসা বলল, ভাইয়া। পাসওয়ার্ড পাল্টাইছিলিস পরে? না। তাহলে তানবীর ভাই? মেঘ আচমকা ছটপটে স্বরে বলল, না না ভাইয়া না, আবির ভাই আইডি খুলে দিয়েছিল। বন্যা, মিষ্টি, মিনহাজ সবাই নিস্তব্ধ হয়ে গিয়েছে। মিষ্টি একটু পর পর মৃদু হেসে বলল, মেঘরে তুই শেষ। মিনহাজকে 30 মিনিটের মধ্যে ব্লক দিয়েছে, মানে তোর আবির ভাই সর্বক্ষণ তোকে চোখে চোখে রাখছে। যা, তুই সাকসেস, সাথে তোর ভালোবাসাও। এই পর্যন্তই ছিল আমি তো ভালোবাসি তোকে পর্ব 48। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন।